আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর উদ্বেগের বিষয়। আমরা প্রায়শই বিভিন্ন আন্তর্জাতিক খবর দেখে থাকি। কিন্তু কিছু খবর সরাসরি আমাদের দেশকে, আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতিসংঘের মানবাধিকার অফিসের কার্যক্রম শুরু বা চুক্তি এবং তাদের তালিকাভুক্ত দেশগুলো। জাতিসংঘ মানবাধিকার অফিস নিয়ে এত বিরোধ কেন? বাংলাদেশে এর প্রভাব কেমন হতে পারে? এবং দেশে কি সিভিল ওয়ারের মতো কোনো পরিস্থিতি চলে আসতে পারে কিনা? চলুন জেনে আসি বিস্তারিত। প্রথমে বুঝি জাতিসংঘের এই মানবাধিকার অফিস বা OHCHR আসলে কি। এটি জাতিসংঘের এমন একটি শাখা যা বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং যেখানে প্রয়োজন সেখানে সরাসরি হস্তক্ষেপ করে থাকে। তাদের কাজ শুধু দূর থেকে রিপোর্ট তৈরি করা নয়, বরং যেখানে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি ঘটে, যেখানে সশস্ত্র সংঘাত বা গৃহযুদ্ধ চলছে, অথবা যেখানে রাষ্ট্রীয় দমন পীড়নের মাত্রা আন্তর্জাতিক উদ্বেগের পর্যায়ে চলে যায়, সেখানেই তারা স্থায়ী অফিস খুলে থাকে। এর উদ্দেশ্য হলো স্বাধীনভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করা। আপনারা হয়তো জানেন, বর্তমানে বিশ্বের মাত্র 16টি দেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের স্থায়ী কার্যালয় আছে। এই দেশগুলোর নাম শুনলে আপনারা চমকে যাবেন। যেমন বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, ফিলিস্তিন, সিরিয়া, সুদান, তিউনিসিয়া, ইয়েমেন ইত্যাদি। এই নামগুলো মনে রাখুন, কারণ এই তালিকার প্রতিটি দেশেরই একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। এখন প্রশ্ন হলো, কেন এই দেশগুলো এই তালিকায় আছে? কেন জাতিসংঘকে সেখানে স্থায়ী অফিস খুলতে হয়েছে? কারণ এই দেশগুলোতে মানবাধিকার পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চরম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই তালিকার অনেক দেশই গৃহযুদ্ধে জর্জরিত, যেমন সুদান, সিরিয়া, ইয়েমেন। আপনারা জানেন এই দেশগুলোতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত, মারা যাচ্ছে নারী ও শিশুরা, ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছে। এখানে রাষ্ট্রীয় ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। আবার কিছু দেশ আছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের শীর্ষে, যেমন নাইজার, বুরকিনা ফাসো, চাদ। গ্লোবাল টেররিজম ইন্ডেক্স অনুযায়ী এই দেশগুলোতে সন্ত্রাসী কার্যকলাপের মাত্রা এতটাই বেশি যে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা সেখানে প্রায় অকার্যকর। আর কিছু দেশ আছে যেখানে চলছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় দমন নীতি, যেমন গুয়াতেমালা, কম্বোডিয়া বা ফিলিস্তিন। এই দেশগুলোতে রাষ্ট্র নিজেই নাগরিকদের উপর নিপীড়ন চালাচ্ছে, বিরোধী মতকে দমন করছে এবং বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছে। জনগণের মৌলিক অধিকার সেখানে উপেক্ষিত। খেয়াল করে দেখুন, এই দেশগুলোর অধিকাংশ হয় যুদ্ধবিধ্বস্ত, নয়তো চরম রাজনৈতিক অস্থিরতা বা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার। এই তালিকায় নাম থাকাটা সম্মানের কিছু নয়, বরং এটি এক ধরনের অঘোষিত কলঙ্ক হিসাবে আমি মনে করি। এটি ইঙ্গিত দেয় যে সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সরাসরি পর্যবেক্ষণ ও হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রয়োজন। যুদ্ধ না করেও যদি একটি দেশ এই তালিকায় যায়, তাহলে বুঝতে হবে সেখানে সিস্টেমেটিক সমস্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশের নাম কেন উদ্বেগের কারণ তাহলে? এখন আসল প্রশ্ন হলো, এই আলোচনার মধ্যে বাংলাদেশের প্রসঙ্গ কেন আসছে? দুঃখজনক হলেও সত্যি যে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মহলে এই তালিকার আলোচনা উঠলেই বাংলাদেশের নামও উঠে আসছে। এর মানে কি দাঁড়ায়? এর সহজ অর্থ হলো, আন্তর্জাতিক মহলের চোখে বাংলাদেশ গণতন্ত্র ও মানবাধিকার এক বড় সংকটে পড়েছে।
এর ইঙ্গিত দেয় যে আমাদের দেশে রাষ্ট্রীয় সহিংসতা বা নিপীড়ন উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে এবং দেশের বিচার ব্যবস্থা বা প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তাই তদারকির জন্য বাইরের হস্তক্ষেপ প্রয়োজন। এর চেয়ে উদ্বেগের বিষয় হলো বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার একটি প্রস্তাবনা চুক্তি 2019 সাল থেকে কিন্তু ঝুলে আছে। আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন যে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশে মানবাধিকার অফিস খোলার আগ্রহ প্রকাশ করা হয়েছিল, কিন্তু তৎকালীন সরকার বা আওয়ামী লীগ সরকার এই চুক্তি সই করতে রাজি হয়নি। কেন রাজি হয়নি? চাইলেই তারা এই চুক্তি করতে পারত। তাহলে কি দেশের পরিস্থিতি এখন অনেক বেশি খারাপ? চুক্তিটি না হওয়ার কারণে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। গত 5ই আগস্ট 2024 বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন এসেছে। দীর্ঘ আন্দোলনের পর শেখ হাসিনার সরকারের পতন হয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এই পরিবর্তনের পর দেশের সাধারণ মানুষ কিছুটা হলেও অন্যরকম অনুভব করছে। গণতন্ত্র ও মানবাধিকারের নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু বাস্তবতা হলো অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে দেশ একটি নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, বিচারহীনতা এবং দুর্নীতির পাহাড়। অন্যদিকে নতুন সরকার গঠনের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অর্থনৈতিক সংকট মোকাবেলা করা এবং একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ তৈরি করা, এই সব মিলিয়ে তারা বর্তমানে হিমশিম খাচ্ছে। প্রশ্ন হলো, অন্তর্বর্তীকালীন সরকার কি মানবাধিকার পরিস্থিতি উন্নত করতে পারছে, নাকি আমরা সেই 16টি দেশের মতো পরিস্থিতিতে পড়ার ঝুঁকির মধ্যে রয়েছি? যখন একটি সরকার, তা যেই হোক না কেন, দেশের মৌলিক সমস্যাগুলো সমাধানে ব্যর্থ হয়, তখন মানবাধিকার পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়ে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, রাজনৈতিক ভিন্নমতের উপর দমন পীড়ন, এই বিষয়গুলো আন্তর্জাতিক নজরে এড়াতে পারে না। যদি স্বাধীন বিচার ব্যবস্থা এবং প্রশাসনের অভাব প্রকট হয়, তবে আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজন আরো জোরালো হয়ে দাঁড়ায়। তাহলে কি আমরা আতঙ্কজনক রাষ্ট্রের পথে? এই তালিকায় নাম আসা মানে আন্তর্জাতিকভাবে আতঙ্কজনক রাষ্ট্র হিসাবে চিন্তা শুরু হওয়া। এটি আমাদের জন্য গভীর লজ্জার এবং উদ্বেগের। যুদ্ধ না করেও যদি একটি দেশ এই তালিকায় যায়, তাহলে বুঝতে হবে দেশের সিস্টেমিক সমস্যাগুলো ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম দেশ কেন এমন একটি কলঙ্কজনক তালিকায় স্থান পাওয়ার ঝুঁকিতে থাকবে? এর মূল কারণ হলো গণতন্ত্রের অভাব, জবাবদিহিতার অনুপস্থিতি, আইনের শাসনের দুর্বলতা এবং বিচারহীনতার সংস্কৃতি। এই সমস্যাগুলো এতটাই গভীরে প্রবেশ করেছে যে একটি সরকার পরিবর্তন হলেও রাতারাতি এর সমাধান হচ্ছে না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের সম্ভাবনা কতটা? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যখন একটি দেশে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা, চরম মেরুকরণ, আইনের শাসনের অভাব এবং জনগণের মৌলিক অধিকারের ক্রমাগত লঙ্ঘন হয়, তখন গৃহযুদ্ধের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে যদি সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে সংলাপের সম্পূর্ণ পথ বন্ধ হয়ে যায় এবং জনমনে ব্যাপক হতাশা ও অসন্তোষ দেখা দেয়, তখন যে কোনো ছোট স্ফুলিঙ্গ বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। যদি সিভিল ওয়ারের মতো পরিস্থিতি তৈরি হয়, তবে এর ক্ষতি হবে অপরিসীম। সবচেয়ে ভয়াবহ পরিণত হলো অগণিত মানুষের মৃত্যু এবং লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতি। ইয়েমেনের মতো দেশগুলোতে আমরা এর ভয়াবহ চিত্র দেখেছি ইতিমধ্যে। গৃহযুদ্ধ একটি দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়, বিনিয়োগ বন্ধ হয়ে যায়, উৎপাদন থমকে যায় এবং বৈদেশিক সাহায্য কমে আসে। এতে দারিদ্র ও বেকারত্ব চরম আকার ধারণ করে। সমাজে দীর্ঘস্থায়ী বিভেদ তৈরি হয়, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে পারে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং অবিশ্বাস দানা বাঁধে। আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে, বিচার বিভাগ অকার্যকর হয়ে যায় এবং রাষ্ট্র তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়। গৃহযুদ্ধ পরিস্থিতি আন্তর্জাতিক হস্তক্ষেপের পথ খুলে দেয়, যা একটি সার্বভৌম দেশের জন্য মোটেও কাম্য নয়।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। এই প্রক্রিয়ায় মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। যদি অন্তর্বর্তীকালীন সরকার তার মেয়াদের মধ্যে এমন কোনো সিদ্ধান্ত নেয় বা এমন কোনো পদক্ষেপ নেয় যা জনগণের মৌলিক অধিকারকে খর্ব করে অথবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম বা রাজনৈতিক দমন পীড়নকে উৎসাহিত করে, তবে তা অত্যন্ত ভুল সিদ্ধান্ত হবে। কারণ এই ধরনের পদক্ষেপ দেশকে আরো অস্থিতিশীল করে তোলে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, যাতে আন্তর্জাতিক মহলের উদ্বেগ কমে আসে এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। কোনো সিদ্ধান্ত যদি দেশকে আন্তর্জাতিক কলঙ্কের দিকে ঠেলে দেয়, তবে তা জাতির জন্য একটি চরম ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে। তাহলে এখন আমাদের করণীয় কি? আপনারা হয়তো ভাবছেন এসব তো সরকার বা রাজনীতিবিদদের বিষয়, কিন্তু না, এটি আমাদের সবার বিষয়। কারণ এই দেশ আমাদের, এর ভবিষ্যৎ আমাদের সবার হাতে। সরকারের সিদ্ধান্ত এবং জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন যেন আমাদের দেশকে সিভিল ওয়ারের দিকে ঠেলে না দেয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। দেশের সার্বিক পরিস্থিতিতে কোনোভাবেই জাতিসংঘের ব্যাপক হস্তক্ষেপ করতে দেওয়া খুব একটা উচিত হবে না বলে মনে করি। নির্বাচিত সরকারে সে সঠিকভাবে দেশ পরিচালনা করুক, এই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।